বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ায় ভয়াবহ প্রোপাগান্ডা। রাজনৈতিক পট পরিবর্তনে দেশজুড়ে অস্থিরতার সুযোগে দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগ রাজনৈতিক প্রতিহিংসামূলক, আবার কিছু ঘটনা সুযোগ সন্ধানে অপশক্তি ঘটিয়েছে। তবে এ সকল সহিংসতা ঘিরে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করছে উস্কানিমূলক প্রতিবেদন। পাশাপাশি ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় চলছে ভয়াবহ প্রোপাগান্ডা, গুজব। সাম্প্রদায়িকতা রং মাখিয়ে বানানো এসব গুজব প্রোপাগান্ডা ঢেউ এসে পড়ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও। ফলে অস্থিরতা আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। দ্রুত ছড়াতে থাকে এসব প্রোপাগান্ডা ধরে ধরে শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন ফ্যাক্ট চেকাররা। রিমার স্ক্যানার, ডিসমিস লেবার মতো ফ্যাক্ট চেকিং বা গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ বিদেশের গণমাধ্যমে এসব প্রোপাগান্ডা গুজব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। গত 10 আগস্ট 2024 ইসাই রিমার স্ক্যানার জানায় তারা ভারতীয়দের ছড়ানো 30টিরও বেশি গুজব শনাক্ত করেছে। গত 5 আগস্ট রাতে হিন্দুত্ব নাইট নামে এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ ওই ভিডিওটি মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনার। তাছাড়া লিটন নিজে বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বাড়িতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তিনি নিরাপদে আছেন, ভালো আছেন। 6 আগস্ট মধ্যরাতে ওই একই আইডিতে আরেকটি ভিডিও দিয়ে পোস্টে দাবি করা হয় হিন্দু বৃদ্ধকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ ওই ভিডিওটি ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম হিরণের। এছাড়া চাঁদপুরে আলোচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের মৃতদেহের ভিডিওকে প্রচার করা হয়েছে হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মারা ভিডিও বলে। 2012 সালে রামতে বৌদ্ধবিহারে সহিংসতার ভিডিওকে প্রচার করা হয়েছে সাম্প্রতিক ঘটনা হিসেবে। 6 আগস্ট র্যান্ডম চ্যানেল নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্টে দাবি করা হয় আরেকটি হিন্দু মন্দিরে আগুন দেওয়া হয়েছে। অথচ ওই ভিডিও সাতক্ষীরার রাজপ্রাসাদ রেস্টুরেন্টে আগুনের ঘটনার। 6 আগস্ট দুপুরে বাবা ব্যানার্স নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি পোস্টে দাবি করা হয় রংপুরে 2 শিশুসহ 6 নারীকে ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে। অথচ রংপুরে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। গত 7 আগস্ট বিকেলে এক্সে মোহন গৌড়া নামে আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয় বাংলাদেশ আসাম সীমান্তে শরণার্থীদের ভিড় তৈরি হয়েছে। অথচ যে ছবি পোস্ট করা হয়েছে সেটি 2018 সালে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশে বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলার ছবি। 7 আগস্ট বিকেলে এক্সে সালওয়ান মমিকা নামে আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয় বাংলাদেশে ইরাকের মতো হিন্দু নারীদের বন্দী করে বিক্রি করা হচ্ছে। অথচ এই ভিডিওটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের কয়েকজন নেত্রীকে বেঁধে রাখার সময়ের। সেদিন সন্ধ্যায় দ্য জয়পুর ডায়ালগস নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে বলা হয় বাংলাদেশে হিন্দু নারীদের ধর্ষণ, হত্যা করা হচ্ছে, তারা গণহত্যার ঝুঁকিতে। অথচ ওই ভিডিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মৌন প্রতিবাদী নাটকের। 7 আগস্ট সকালে সুদর্শন নিউজ নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে বলা হয় লক্ষ্মীপুরের রাজনচন্দ্র নামে এক হিন্দুর দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ এই ভিডিও লক্ষ্মীপুরের মজু চৌধুরীর একটি মার্কেটে অগ্নিকাণ্ডের। এদিকে গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবও শনাক্ত করেছে কিছু গুজব। এর মধ্যে 5 আগস্ট রাতে একটি গুজব এক্সের ডেইলি লেটেস্ট আপডেটস নামে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে। সে অ্যাকাউন্টে একটি পোস্ট করে বলা হয় চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে হামলাও আগুন দেওয়া হয়েছে। অথচ চট্টগ্রামের লালদিঘিপাড় সংলগ্ন নবগ্রহ মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি মূলত মন্দিরের কাছাকাছি অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় সৃষ্ট আগুন। একই ভিডিওটি প্রচার হতে দেখা যায় ভারতের গণমাধ্যম রিপাবলিক টিভিতে। 6 আগস্ট রিপাবলিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিওর শিরোনাম করা হয় চট্টগ্রামে লালদিঘিপাড় নবগ্রহ মন্দির ভাঙচুর। অথচ খবরটি পুরোপুরি বানোয়াট। অন্যদিকে এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশিরও কিছু গুজব প্রোপাগান্ডা শনাক্ত করে তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। এর মধ্যে একটি হলো গত কয়েকদিন ধরে একটি কথিত মেসেজ কনভারসেশনে স্ক্রিনশট পোস্ট করে দেখানো হচ্ছে যে কোটা আন্দোলন চলাকালে কোনো মেসেজ গ্রুপে একটি হিন্দু মেয়েকে ধর্ষণের ছবি দিয়ে গর্বভরে প্রচার করছে মৌলবাদী সন্ত্রাসীরা। তবে যাচাই করে দেখা যাচ্ছে একই রকম ছবি 2021 সালে ভারতে একজন নারী ধর্ষিত হওয়ার খবরের সাথে প্রকাশিত হয়েছিল। এছাড়া নোয়াখালী সেনবাগ উপজেলায় এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তোলার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করা হয় এক হিন্দু তরুণীকে অপহরণ করা হয়েছে। তবে দেশের মূলধারার গণমাধ্যম প্রতিবেদন করে জানিয়েছে ঘটনাটি সাম্প্রদায়িক হামলা বা সহিংসতার ঘটনা ছিল না। ওই নারীকে অপহরণের চেষ্টা করেছিলেন তার স্বামী। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে দাম্পত্য বিরোধের জেরে স্বামীর ঘর থেকে বাবার বাড়িতে চলে এসেছিলেন ওই নারী। তাকে তুলে নেওয়ার চেষ্টা করছিলেন তার স্বামীসহ কয়েকজন ব্যক্তি। তখন ওই নারীর চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে আসেন, তারা মাইক্রোবাসটি ভাঙচুর করেন। এ সময় ওই নারীর স্বামীসহ 3 জনকে তারা আটক করেন। আটক ব্যক্তিদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয় বলে জানায় গ্রামবাসী। কদরুদ্দিন শিশিরও বিষয়টি তার আইডিতে শেয়ার করেছেন। এক্ষেত্রে বিদেশে থাকা এক ব্যক্তির একটি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়টিও তিনি তুলে ধরেন। এদিকে ভারতীয় সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও চলছে গুজব প্রোপাগান্ডা।
সম্প্রতি প্রথম আলোর বরাত দিয়ে একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে দেওয়া হয়, যেখানে লেখা হয় প্রথম দিনে ৬২,০০০ গ্রামে লুটপাট। খোদ প্রথম আলো এই পোস্টের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেয়। তারা ৬ আগস্ট সন্ধ্যায় একটি পোস্ট দিয়ে জানায় এটি মিথ্যা প্রচারণা, প্রথম আলোর নামে ছড়ানো তথ্যটি নকল এবং তাদের প্রকাশিত নয়। উল্লেখ্য যে গুজবের সীমান্ত পার হওয়া কোনো নতুন ঘটনা নয়। খবর যেমন বৈশ্বিক, ভুয়া খবরও বৈশ্বিক। এর আগেও ২০২১ সালে কুমিল্লায় সাম্প্রদায়িক উত্তেজনার সময় বাংলাদেশের ভুয়া খবর ভারতে ছড়িয়েছে। ভারত বাংলাদেশে ভুয়া খবর দ্রুত সীমান্ত পাড়ি দেওয়ার কারণ আমাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ধর্মের সাদৃশ্য আছে বলে। ফলে বাংলাদেশ বা ভারত যে কেউ অশান্ত হলে ভুয়া খবর দুই পক্ষকেই খুব জলদি আক্রান্ত করতে পারে। এজন্য সবার আগে ভুয়া খবর কেন কীভাবে ছড়ায় সে সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। এছাড়া সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক বা টিকটকে ভুয়া খবর রোধ করার যে আয়োজন বা চেষ্টা আছে, এক্স বা ইউটিউবে তা নেই। তার মানে কোনো সামাজিক মাধ্যমে বেশি অপতথ্য ছড়ানোর আশঙ্কা থাকে। ভুয়া খবর থেকে রক্ষা পাওয়ার একটি মুখ্য উপায় হলো মূলধারা গণমাধ্যমগুলোর যথাযথ ভেরিফিকেশন প্রসেস অনুসরণ করা। তাহলে ব্যবহারকারীরা খুব জলদি সঠিক তথ্য পেতে পারে, বিভ্রান্ত হওয়ার সুযোগ কমে যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে ঘটনাগুলি ঘটেছে তা মূলত প্রতিশোধপরায়ণ সহিংসতা। ধর্মীয়ভাবে ভাগ করে বললে আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী এবং হিন্দু নেতাকর্মী উভয়ের ওপর হামলা হয়েছে। তবে সামাজিক মাধ্যম, বিশেষ করে এক্সে চেরিপিক করে আওয়ামী লীগের হিন্দু নেতাকর্মীদের উপর রাজনৈতিক কারণে হওয়া হামলার ঘটনাগুলি সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হচ্ছে এবং এই অ্যান্টি আওয়ামী লীগ ভায়োলেন্সকে অ্যান্টি হিন্দু ভায়োলেন্স হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। হিন্দুদের উপর আক্রমণের সব ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পুরনো ভিন্ন ঘটনার ছবি এবং ভিডিও সাম্প্রতিক হিসেবে প্রচার করা হচ্ছে। এমনকি বেশ কিছু উদাহরণ দেখা যাচ্ছে যেখানে মুসলিম ধর্মের ভুক্তভোগীকে হিন্দু হিসেবে তুলে ধরে প্রচার করা হয়েছে। এভাবে পরিস্থিতির একটা ভুল চিত্রায়ন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনাগুলি অধিকাংশ রাজনৈতিক, অর্থাৎ এসব হামলা হিন্দু হওয়ার কারণে নয়, হয়েছে আওয়ামী লীগের লোক হওয়ার কারণে। কিন্তু এক্সে প্রচার দেখলে মনে হবে সমস্যাটা যেন ধর্মীয়। যেখানে অধিকাংশ ঘটনাই রাজনৈতিক, সেখানে সব ঘটনাই সাম্প্রদায়িক বলে প্রচার করা হচ্ছে। ভারতীয় মিডিয়ার এ ধরনের অপপ্রচার ধরা পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ভারতীয় সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্রোপাগান্ডা বা গুজবের বিষয় নিয়ে কাতারে আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে। এতে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর নিবন্ধ ভিডিও প্রচার করা হচ্ছে। টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাওয়ের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে 4টি বাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার খবর দৃশ্যায়ন করা হয়েছে, যেখানে ঘটনাটি সনাতনীদের ওপর হামলা বলে বর্ণনা করা হয়েছে, অথচ ওই 4 বাড়ির 2টি মুসলিম মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিওতে জনতার হাতে 24টি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার কথা বলা হয়েছে, যা স্পষ্টতই বিভ্রান্তিকর। আল জাজিরা এই বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করে বলেছে, এক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রমাণিত হয়েছে। এ পর্যন্ত 2 জন হিন্দু মারা গেছেন, তাদের কাউকে হিন্দু বলে প্রাণ দিতে হয়নি। ওই 2 জন হিন্দুর মধ্যে একজন ছিলেন পুলিশ এবং অন্যজন শেখ হাসিনার দল আওয়ামী লীগের লোক। দুজনই মূলত ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সহিংসতায় 3 শতাধিক আন্দোলনকর্মী প্রাণ হারিয়েছেন। বিজেপি ঘনিষ্ঠ ভারতীয় সংবাদ সংস্থা ANI সেদেশের এক ছাত্রনেতাকে উদ্ধৃত করে বলেছে, এদেশে অভ্যুত্থান ইসলামপন্থীরা ঘটিয়েছে, অথচ এই আন্দোলনের নেতৃত্ব ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মূলধারা সব সংবাদ মাধ্যম বিষয়টিকে ছাত্র জনতার অভ্যুত্থান বা ছাত্র জনতার বিজয় বলেই উল্লেখ করে। টাইমস অফ ইন্ডিয়ার একটি নিবন্ধেও দাবি করা হয়েছে জামায়াতে ইসলামী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, যা মিথ্যা বলে প্রতীয়মান হয় ঢাকার মূলধারা গণমাধ্যমের খবরে। খোদ পশ্চিমবঙ্গ পুলিশই বলছে একতরফা বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচার। বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে সাম্প্রদায়িক রং মাখিয়ে উস্কানিমূলক প্রতিবেদনকে নিয়ম পরিপন্থী বলছে পশ্চিমবঙ্গের পুলিশও। পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে 6 আগস্ট রাতে এক পোস্টে বলা হয়, কিছু স্থানীয় টিভি চ্যানেল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলী পরিপন্থী। এতে আরও বলা হয়, দর্শকদের অনুরোধ এ ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলে দেখানো ফুটেজের সত্যতা কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাইকৃত কিনা। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। এ জাতীয় প্রোপাগান্ডা নিজে শেয়ার করবেন না এবং অন্যকে শেয়ার করা থেকে বিরত থাকতে বলুন।